বাংলাদেশের বিশাল জ্বালানি চাহিদার প্রধান স্তম্ভ রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ইআরএল চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত দেশের একমাত্র সরকারি পরিশোধনাগারটি বিদেশ থেকে আমদানি করা ক্রুড অয়েল বা অশোধিত তেলকে ব্যবহারযোগ্য বিভিন্ন জ্বালানিতে রূপান্তর করে। ক্রুড পরিশোধন করে ডিজেল, পেট্রোল, কেরোসিন, ফার্নেস অয়েল, ন্যাপথা ও বিটুমিন সহ প্রায় ১৬ ধরনের পেট্রোলিয়ামজাত পণ্য উৎপাদন করে ইস্টার্ন রিফাইনারি। এভাবেই দেশের মোট তেলের চাহিদার প্রায় ২০% পূরণ করে প্রতিষ্ঠানটি। এই পরিশোধনাগারে জ্বালানি তেল শোধনের সক্ষমতা বছরে সর্বোচ্চ ১৫ লাখ টন। তবে গত ২০২৪-২৫ অর্থ বছরে সক্ষমতার চেয়ে ৩৫,০০০ টন বেশি অর্থাৎ ১৫,৩৫,০০০ টন তেল শোধন করেছে প্রতিষ্ঠানটি। সেই ১৯৬৮ সাল থেকে শুরু করে দীর্ঘ এই যাত্রায় ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এভাবেই দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে। এটি কেবল স্টিল আর লোহার অবকাঠামো নয়, বরং ১৬ কোটি মানুষের কর্মব্যস্ত জীবনের আস্থার নাম। ১৯৬০ সালে খ্যাতনামা শিল্পোদ্যোক্তা জনাব আব্বাস খলিলির নেতৃত্বে সর্বপ্রথম একটি ব্যবসায়িক প্রকল্প হিসেবে তৈল শোধনাগার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়। তার সাথে ছিলেন একদল শিল্প উদ্যোক্তা। আরও যোগ হয় স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগ। ১৯৬৩ সালের ৩রা অক্টোবর ১৯১৩ সালের কোম্পানি আইন অনুসারে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে ইস্টার্ন রিফাইনারি নিবন্ধন করা হয়। সব মিলিয়ে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে রিফাইনারিটি প্রতিষ্ঠায় ব্যয় হয় ১৫,১৭ লক্ষ টাকা। এতে পূর্ব পাকিস্তান শিল্প পরিকাঠামো উন্নয়ন সংস্থার শেয়ার ছিল ৩৫%, বার্মা অয়েল কর্পোরেশনের ৩০%, বাকি ৩৫% বেসরকারি বিনিয়োগ। বলা বাহুল্য, সে সময় বিনিয়োগকৃত ১৫ কোটি টাকা ছিল আজকের হাজারো কোটি টাকার সমমূল্যের। তেল শোধনাগারের জটিল ইনস্টলেশন কাজ সম্পন্ন ও অন্যান্য সেটআপ রেডি হতে হতে কয়েক বছর সময় লেগে যায়। ১৯৬৮ সালের ৭ মে সর্বপ্রথম বাণিজ্যিক উৎপাদন শুরু করে ইস্টার্ন রিফাইনারি। বাংলাদেশের শিল্প ইতিহাসে যা ছিল এক মাইল ফলক। স্বাধীনতার পর ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশ বলে এটি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। সেই থেকে আজ অবধি প্রতিকূল আবহাওয়া বা বৈশ্বিক যুদ্ধ বিগ্রহ সব ঝড়ঝাপটা সয়ে নিরবচ্ছিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছে এই পরিশোধনাগার। সময়ে সময়ে এর সক্ষমতা বাড়িয়েছে সবগুলো সরকার। এই রিফাইনারিতে আসলে কি হয়? এখানে মূলত ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বা আংশিক পাতন প্রক্রিয়ায় তেল শোধন করা হয়। মধ্যপ্রাচ্যের আবুধাবি বা সৌদি আরব থেকে আসা অপরিশোধিত তেল উচ্চ তাপমাত্রায় গরম করা হয়। এরপর বিভিন্ন স্ফুটনাঙ্কে সেগুলো আলাদা হয়ে তৈরি করে এলপিজি, ন্যাপথা, পেট্রোল, কেরোসিন, ডিজেল, জেট ফুয়েল এবং ফার্নেস অয়েল। অত্যন্ত জটিল এবং সংবেদনশীল এই প্রক্রিয়া ২৪ ঘন্টা নিরবচ্ছিন্নভাবে চলতে থাকে। বাংলাদেশের বর্তমান বার্ষিক জ্বালানি চাহিদা প্রায় ৬৫ থেকে ৭০ লক্ষ মেট্রিক টন। ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা ১৫ লক্ষ টন। অর্থাৎ বাংলাদেশ তার মোট চাহিদার মাত্র ২০% নিজে শোধন করতে পারে। বাকি ৮০% জ্বালানি সরাসরি বিদেশ থেকে পরিশোধিত অবস্থায় চড়া দামে আমদানি করতে হয়। সক্ষমতা এত কম হওয়ার মূল কারণ হচ্ছে এই রিফাইনারিটির বয়স হয়ে গেছে প্রায় ৬০ বছর। প্রযুক্তির বিবর্তন এবং ক্রমবর্ধমান চাহিদার তুলনায় বর্তমান ইউনিটটি বেশ পুরনো। ফলে ইস্টার্ন রিফাইনারি মধ্যপ্রাচ্যের উন্নত মানের ক্রুড ছাড়া অন্যান্য দেশের ক্রুড তেল পরিশোধন করতে পারে না। এজন্য রাশিয়া, ভেনেজুয়েলা বা অন্যান্য উৎস থেকে হেভি ক্রুড আমদানি বা পরিশোধন করা যায় না। রিফাইনারির এই প্রযুক্তিগত সমস্যার সমাধান, সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ হিসেবে সরকার গ্রহণ করেছে ইআরএল ইউনিট 2 প্রকল্প। এটি বাস্তবায়িত হলে রিফাইনারির সক্ষমতা আরও ৩০ লক্ষ মেট্রিক টন বৃদ্ধি পাবে। অর্থাৎ দেশের মোট সক্ষমতা দাঁড়াবে ৪৫ লক্ষ মেট্রিক টনে। চাহিদার ৬০% বেশি নিজেরাই ক্রুড ফিল্টার করে উৎপাদন করা সম্ভব হবে। পাশাপাশি গভীর সমুদ্র থেকে সরাসরি তেল খালাসের জন্য সিঙ্গেল পয়েন্ট মোরিং প্রকল্পের কাজও এর সাথে যুক্ত, যা তেলের সিস্টেম লস এবং পরিবহন খরচ বহুগুণ কমিয়ে দেবে। তবে ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণ প্রকল্পে খরচ হবে ৩১,৫৭,৫৭ টাকা। এর ৮০ ভাগ বহন করবে সরকার, বাকি ২০ ভাগ বিপিসি। অর্থাৎ এটি একটি অত্যন্ত ব্যয়বহুল প্রকল্প। ২০১২ সালে যখন প্রথম ইআরএল সম্প্রসারণের পরিকল্পনা হয় তখন প্রাক্কলিত ব্যয় ছিল ১৩,০০০ কোটি টাকার মতো। এরপর প্রকল্প বিলম্বের সঙ্গে দফায় দফায় ব্যয় বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালে এসালাম গ্রুপকে যুক্ত করে ২৫,০০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়নের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয় জ্বালানি বিভাগ। আওয়ামী লীগ আমলের শেষ সময়ের সে সিদ্ধান্ত বাতিল করে অন্তর্বর্তী সরকার। তারপর অন্তর্বর্তীকালীন সরকারেরই আমলে নির্মাণ ব্যয় ৪২,০০০ কোটি টাকা পর্যন্ত প্রস্তাব করা হয়। শেষ পর্যন্ত ইউনূস সরকার ২০২৫ সালে কাটছাট করে ৩১,০০০ কোটি টাকা খরচ ধরে ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়। বিপিসি চেয়ারম্যান জানান, বর্তমান রিফাইনারি অনেক পুরনো হওয়ায় হাই কোয়ালিটি ক্রুড ছাড়া অন্য ক্রুড রিফাইন করা যায় না। প্রকল্প বাস্তবায়ন হলে যে কোনো ধরনের ক্রুড রিফাইন করা যাবে। অনেক সস্তা ক্রুড আছে আমরা আনতে পারি না, কারণ আমাদের ইআরএল এ ম্যাচিং হয় না। বিপিসির দাবি, ইস্টার্ন রিফাইনারি
সম্প্রসারণ হলে তেল উৎপাদন দ্বিগুণ বাড়বে। পূরণ করা যাবে দেশের মোট তেলের অর্ধেক চাহিদা। পরিশোধিত তেলের বিপরীতে আমদানিতে ব্যারেল প্রতি $18 পর্যন্ত সাশ্রয় হবে। তেলের মজুত ক্ষমতা বৃদ্ধি পাবে, বাড়বে জ্বালানি নিরাপত্তা। তবে বর্তমান বিশ্ব অর্থনীতি ও জ্বালানি পরিস্থিতির বিবেচনায় ইআরএল এর সক্ষমতা বৃদ্ধি কতটা লাভজনক হবে সেই প্রশ্ন তুলেছেন কেউ কেউ। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক তামিম যেমন বলেছেন, এই মুহূর্তে আরেকটা রিফাইনারি আমাদের জন্য কতটুকু লাভজনক হবে সেটা আমি নিশ্চিত না। দ্বিতীয় রিফাইনারি আজ থেকে 15-20 বছর আগে করা গেলে আমাদের জন্য অত্যন্ত লাভজনক হতো। অবশ্যই আরেকটা রিফাইনারি হলে ভালো হতো, কিন্তু রিফাইনারি অনেকগুলো পণ্য উৎপাদন করে। যেগুলো ডিজেল ফোকাসড প্রোডাকশন, সেগুলো প্রায় 40% ডিজেল উৎপাদন করে, কিন্তু বাকি 60%-এর মধ্যে কেরোসিন, জেট অয়েল, পেট্রোল, ফার্নেস অয়েল, নাফথা এরকম আরো অনেক প্রোডাক্ট আছে যেগুলোর পূর্ণ ব্যবহার আমাদের দেশে নেই। বিশেষ করে পেট্রোল আমরা পুরোটা ব্যবহার করতে পারি না। আরেকটা রিফাইনারি হলে যে অতিরিক্ত পেট্রোল আসবে সেটা আবার আমাদের রফতানিতে যেতেই হবে। জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন বলেন, 12 সালের প্রজেক্ট 13,000 কোটি টাকা, এখনো সেটা কমপ্লিট করতে পারেন নাই। কস্ট ওভার রান বলে আমরা এই ধরনের প্রজেক্ট করতে গেলে টাকাটাকে ডিফাইন রেখে খুব কুইকলি করা উচিত। ড্র করতে গেলে প্রজেক্টের দাম অনেক বেড়ে যায় এবং ওই প্রজেক্টগুলো কখনোই লাভজনক হয় না। আমাদের এখানে ন্যাশনাল সিকিউরিটির কারণে রিফাইনারিটা করার চেষ্টা করছে। এটা খারাপ হবে না, তবে ওনারা যে উদ্দেশ্যে এত কষ্ট করে এতখানি টাকা জোগাড় করে এটা করার চেষ্টা করছে সেটা কতখানি সফল হবে সেটার ব্যাপারে আমার সন্দেহ আছে। বিশ্লেষকরা এর সঙ্গে একমত হলেও এও বলছেন, বাংলাদেশে প্রকল্প ব্যয় তুলনামূলক বেশি। অর্থনীতিবিদ খন্দকার গোলাম মোয়াজ্জেম বিষয়টি ব্যাখ্যা করেন এভাবে, আমাদের দেশে যিনি প্রকল্প প্রস্তাবনা করেন তিনি আমাদের মূল্যায়নে থাকেন, তিনি ফাইনাল সিলেকশনে থাকেন, আবার বাস্তবায়নের প্রক্রিয়ায়ও তাদেরই লোকজন থাকে। তো এই জায়গাগুলোতে নিরপেক্ষতা থাকে না, স্বচ্ছতা থাকে না, জবাবদিহিতার ঘাটতি তৈরি হয় এবং সকলে মিলেমিশে এক ধরনের সুবিধা নেওয়ার প্রবণতা তৈরি হয়। ফলে প্রকল্পগুলো গুণমান সম্পন্ন হয় না, প্রকল্পগুলোর মূল্য বৃদ্ধি পায়। আলটিমেটলি প্রকল্পগুলো থেকে যে সুবিধার কথা বলা হয় সেই সুবিধাগুলো পাওয়া যায় না।